কিন্তু আমরা দেখছি যে ওয়াকআপ নিয়ে সামনে 26শে এপ্রিল ব্রিগেডে একটা সমাবেশ ডেকেছে, সেখানে মুসলিমদের মধ্যে বিরোধিতা করছে তোহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী। তাদের ডাকে হচ্ছে। দেখুন, আমি একটা কথা বলি, আমাদের দেশে যে কোনো ইস্যু নিয়ে ব্যক্তিগত যে মতামত বা পাবলিকলি জিনিসটাকে ইস্যু করে দেওয়া, এটা একটা পুরনো রেওয়াজ। এই যে সভা ডাকা হয়েছে, এতে অনেক কিছুই আলোচনা হবে, অনেকে তর্জন গর্জন করবেন, এই করা যায় না সেই করা যায় না। কিন্তু আমি একজন আইনজীবী হিসাবে আমি এইটুকুই বলবো, ওয়াকফ নিয়ে অলরেডি কেন্দ্রের কাছে কিছু সংশোধনী কেন করা হয়েছে সেইটার মতামত অলরেডি সলিসিটর জেনারেলের কাছে চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে সুপ্রিম কোর্টে, এবং 5ই মে তার হেয়ারিংয়ের ডেট আছে। তো যে বিষয়টি কোর্টের বিচারাধীন বিষয়, সেই বিষয়টি নিয়ে অতিরিক্ত জলঘোলা করার কি কোনো মানে আছে বলে আমার অন্তত মনে হয় না। এবার আপনি যেটা বলছেন যে কেউ আসছে কেউ আসছে না, এই বিষয়টা নিয়ে দেখুন আমার ততটা কিছু বলার নেই। তার কারণ হচ্ছে যে তাদের যখন মনে হয়েছে তারা আসবেন, তাদের যখন মনে হয়নি তারা আসবেন না। কিন্তু একটা তাৎপর্যপূর্ণ এখানে ব্যাপার রয়েছে, যে মিটিংয়ের কথা আপনি বলছেন সেই মিটিংয়ে আমি এই হাইকোর্টের দুজন আইনজীবীর নামও দেখতে পেয়েছি, তাদেরকেও মূল বক্তা হিসেবে সেখানে ডাকা হয়েছে। আমার বক্তব্য হচ্ছে যে আইনজীবীদের সেখানে কি বক্তব্য থাকতে পারে বা কি বলতে পারেন, যে বিষয়টা কোর্টের বিচারাধীন বিষয়, সেইটা আমার যথেষ্ট একটা সন্দেহের বিষয় রয়েছে যে তারা কি বলবেন। আমিও সেই দিকে নজর রাখব। আর বাকিগুলো যেগুলো আছে সেইগুলো দেখুন, তারা কি বলল না বলল, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে যে কোনো জিনিস নিয়ে যখন কোনো একটা প্রশ্ন ওঠে বা যখন সেইটাকে নিয়ে কোনো আন্দোলন তৈরি করা হয়, দেখা যায় তার রেসটা অনেক দূর অবধি যায়। দেখা যায় এইটা থেকে অনেকে অনেক অ্যাডভান্টেজ পেল। এই একটা ব্রিগেডের বুকে মিটিং করে নিলে প্রচুর মানুষ তাদেরকে চিনবেন, মিডিয়ায় তারা এক্সপোজার হবেন, এই ব্যাপারগুলো রয়েছে। আদৌ তাদের কতটা সুবিধা হবে কি অসুবিধা হবে সেটা আমার জানা নেই। আরেকটা বিষয় রয়েছে, যে ওয়াকফগুলো কিছু কিছু দেখুন, সম্পত্তি ইল্লিগাল কথাটা আমি বলতে পারি না, কিন্তু কিছু কিছু জায়গায় আমারও মনে হয়েছে যে ওয়াকফ আইনটা যতটুকু আমি দেখেছি বা ওয়াকফের যেটুকু মামলা করেছি, তাতে আমারও মনে হয়েছে যে দেখুন, কেউ একজন অভিযোগ করলো, আমার মনে হয় যে এই জায়গায় আইনটা অসম্পূর্ণ। কেউ একজন অভিযোগ করলো, সেখানে বোর্ড তদন্ত করে বোর্ড ডিসিশন নিল, বোর্ডই দেখা গেল যে একটা অর্ডারে পৌঁছালো, সে তাকে আবার এনক্রোচমেন্ট হোক বা যে কোনো বিষয় হোক, বোর্ডই আবার চলে গেল ওপরের কোর্টে। কেন? যে ব্যক্তিটা করেছে এখানে তাকে সুযোগটা দেওয়া হোক বা সে করুক। এই ধরনের আইন ভারতবর্ষে চলতে পারে না, এটা একটা বিধিগিচ্ছিরি আইন। অথচ দেখা যাচ্ছে ওয়াকফ আইনে যখন প্রভিশন নেই, ধরে নিন সাক্ষীর ব্যাপার, ধরে নিন 1-to-1 ডকে উঠে সাক্ষী, এই ব্যাপারগুলো ওয়াকফ আইনে নেই, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ট্রাইব্যুনাল এইটাকে সিপিসি অনুযায়ী অ্যালাউ করছে। তাহলে এগুলো অ্যামেন্ডেড হওয়া দরকার, এই সমস্ত বেসিক জিনিসগুলো অ্যামেন্ডেড হওয়া দরকার। আর একটা যেটা বলছে বাই ডিডটা হওয়া সম্ভব নয়, এটা আমি মনে করি। কারণ হচ্ছে যে বাই ডিড যেহেতু একটা রেজিস্টার্ড ডকুমেন্ট, সেই জন্য ওয়াকফের বাই ডিড যদি একটা কিছু চলে আসে সেটা সম্ভব নয়। কিন্তু বাই উইল সেটা নিয়ে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে যে 95 সালে যেটা বাই উইল বা ওয়ান্স ওয়াকফ অলওয়েজ ওয়াকফ, এই যে ব্যাপারটা এসেছিল, সেইটা কতটা কার্যকরী হবে সেটা কোর্টের রায় বলবে। 5 তারিখের দিকে আমাদের নজর রয়েছে। কিন্তু এই সমস্ত মিটিং মিছিল করা, জিনিসটাকে নিয়ে জলঘোলা করা, বিশেষত আমি দেখছি যে আইনজীবীদের এখানে কিছু বক্তব্য থাকতে পারে বলে আমার মনেই হয় না। তার কারণ হচ্ছে যে যখন এটা বিচারাধীন বিষয়, তাদের উচিত এই সমস্ত জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে নেওয়ার, কারণ তা না হলে একটা বিচারালয়ের প্রতি একটা অসম্মান হয়। আবার বাকিটা যেটা হবে সেটা মিটিংয়ের দিন দেখা যাবে। স্বাধীনতার পর থেকে আমরা দেখেছি ধর্মীয় বিষয়ে কোনো মিটিং ব্রিগেডে হয় না, প্রথম হতে যাচ্ছে। কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের নামে যেটা করার কথা, তারা বলছেন যে আমরা এখানে নেই। তাহলে কাদের টাকি হচ্ছে, কিন্তু পারমিশন আদৌ পাবে না? আপনি ধরে নিন ওখানে পারমিশন পেয়েই গেছে। তার কারণ হচ্ছে যে ব্রিগেডে একটা মিটিং হবে, কারোর এত বড় বুকের পাটা নেই, পুলিশের পারমিশন বা সরকারি পারমিশন ছাড়া সেটা সোশ্যাল মিডিয়াতেও আপলোড হয়ে গেছে, আপনাদের কাছে খবর চলে এসেছে। আজকে এই মিটিংটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে ট্রোলিং হচ্ছে, প্রত্যেকটা সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। যারাই এই মিটিংটা অর্গানাইজ করে থাকুক না কেন, পৃথিবীতে কেউ এত বোকা নয় যে একটা পারমিশন না নিয়ে এত বড় একটা মিটিং। আমার তো মনে হয় এখানে রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদত রয়েছে এবং যার জন্যই পারমিশনটা দেওয়া হয়েছে। একদম পরিষ্কার, আমার একদম পরিষ্কারভাবেই মনে হচ্ছে
কোনো ধর্মীয় বিষয়কে এইভাবে উস্কানি দিয়ে বলা এটা কখনোই ঠিক নয়। একটা বিচারাধীন বিষয় কেন এত মিটিং মিছিল করা হবে? তাহলে ভারতবর্ষের যত বিচারাধীন বিষয় রয়েছে সব কিছু নিয়ে যদি মিটিং করতে হয় তাহলে তো কোর্ট কাছারি তুলে দিতে হবে এবং কোর্টের যে প্রভিশন সেগুলোকে বন্ধ করে দিতে হবে। আগে দেখা যাক সুপ্রিম কোর্ট কি বলে। সুপ্রিম কোর্ট যদি না মানে বা কোনো কিছু বলতে যায় তখন এসে আপনারা বলতেই পারেন। দেশ স্বাধীন, বাক স্বাধীনতা সবার রয়েছে, কিন্তু যেটা মামলার একটা বিচারাধীন বিষয় সেইটাকে নিয়ে কোনো কিছু বলা বা কাউকে তোপ দাগা বা কোনো সরকারিভাবে মানে কোনো একটা মিটিং কে পরিচালনা করে মানে সেই মিটিংয়ের মাধ্যমে ব্যাপারটা তুলে ধরা, আমার মনে হয় যে এটা ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি একটা আঘাত হয়ে যাচ্ছে। আমরা দেখেছি যে তৃণমূল সরকার মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করুন ওয়াকফ ইস্যুতে। না, উনি যে কোনো ইস্যুতেই দিল্লি যাওয়ার কথা বলেন। আপনি ওয়াকফ ইস্যুর কথা বলেছেন, আমি বলছি 26,000 যে চাকরি গেছে যখন চাকরিহারারা আন্দোলন করছিলেন সেই কথাটাও তিনি বলেছেন দিল্লি যেতে। আচ্ছা, দিল্লি গেলে তাহলে আন্দোলনটা কি জোরদার হবে? যেহেতু পার্লামেন্ট থেকে বেরিয়েছে। তাহলে আমি একটা জিনিস জানতে চাই, ওয়াকফ বিল যখন পাস হলো আপনার 3 জন সাংসদ তারা উপস্থিত ছিল না কেন? তারা কেন রিফ্রেন থাকলো? তারা ভোটাভুটিতে কেন অংশ নিলেন না? এবং সেখানে তো আপনার অন্যান্য সাংসদরাও রয়েছে, তারা তখন কি ঘুমাচ্ছিল? সুতরাং মুখ্যমন্ত্রী সব কিছুই চান যে একটা কেন্দ্রের দিকে ঠেলে দিতে, কিন্তু সত্যিকারের দিল্লি মানুষ যাবে কি যাবে না সেটা ব্যাপার নয়। অ্যাকচুয়ালি উনাকে তো দিল্লি যেতে হয়। যত সিবিআই হয়েছে, সিবিআই হয়েছে, এনআইএ হয়েছে, এই সমস্তগুলো ধামাচাপা দিতে এবং বিজেপির সঙ্গে সেটিং করতে, যদিও সেটিংটা রয়েছে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, দিল্লিতে ওনাকে যেতে হয় বা ওনার প্রতিনিধিদের যেতে হয়। সেই জন্য দিল্লিটা ওনার কাছে খুব কাছের জায়গা বলে মনে হয়েছে, মানুষকেও উনি সেই পরামর্শই দেন। ওয়াকফ নিয়ে আমরা বিভিন্ন জায়গা দেখছি আন্দোলন করছে তৃণমূল সরকার, কিন্তু যারা অন্যরা করছে তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। এটা তৃণমূল সরকারের একটা বদরোগ। তারা নিজেরা করলে সব কিছু ঠিক আছে, কিন্তু যখনই অন্যরা কেউ আন্দোলন করেন বা অন্যরা কেউ চিৎকার চেঁচামেচি করেন, কোনো বিষয় নিয়ে বলার চেষ্টা করেন, তখন সেটা তারা গলা টিপে ধরে। হ্যাঁ, ভাঙড়ও তাই হয়েছে। এবং শুধু আপনি ওয়াকফ বিলের কথা বলছেন কেন, এই ওয়াকফ নিয়ে পরবর্তীকালে যে ঘটনা ঘটলো শামশেরগঞ্জ থেকে শুরু করে আপনার হচ্ছে ধুলিয়ানে যে সমস্ত ঘটনা ঘটলো, আপনাকে আমি একটা কথা পরিষ্কার বলছি, আমি জানি না সেটা কতটা ইন্ধন জোগানো হয়েছে বা কিছু হয়েছে, কারণ আমি নিজে সেখানে প্রত্যক্ষদর্শী এবং অন্যান্য সাংবাদিকরাও যেটুকু খবর পাঠিয়েছেন বা ভিডিও পাঠিয়েছেন সেগুলো রীতিমতো শিউরে ওঠার মতো, আটকে ওঠার মতন। কোনো সাংবাদিক সেখানে গেলে সেখানে পর্যন্ত পেছনে লোকজন লাগিয়ে দেওয়া হচ্ছে। এমনকি ভারত সেবাশ্রমের লোকজনদেরও মানুষের কাছে পৌঁছে তাদের ত্রাণ দেওয়ার কাজ করতে পারছে না, বা মানুষ যাতে ঘরে পৌঁছে যায়, ভারত সেবাশ্রম পাশে থেকে যেটা কাজ করবে সেখানেও পর্যন্ত পুলিশ এসে তাকে থ্রেটনিং দিচ্ছে। এবং সেখানে একজন দেখা গেছে যে কোনো একটা পঞ্চায়েতের একজন ব্যক্তি তিনি সরাসরি সেখানে যুক্ত, আর উপপ্রধান, পঞ্চায়েতের একজন উপপ্রধান তিনি সরাসরি সেখানে যুক্ত। এছাড়া বাংলাদেশি জামাতের লোকজন তো অবশ্যই রয়েছে, যারা যারা গ্রেপ্তার হয়েছে, রোহিঙ্গারা রয়েছে, আরও কারা কারা রয়েছে সেগুলো আমরা ভবিষ্যতে জানতে পারবো। এবং আমার ধারণা এই যে হিন্দু মুসলিমের ওপরে এই যে একটা অত্যাচার, হিন্দু মুসলিমের মধ্যে এই যে একটা বিরোধ, এই যে একটা গণ্ডগোল, এটা কার অঙ্গুলি হেলনে হচ্ছে? এবং এত বড় ঘটনা, অত্যন্ত লজ্জাস্কর একটা ব্যাপার। আপনি দেখুন, দেশে বহু আইন এসছে, বহু আইন গেছে। আপনার যদি প্রতিবাদ করার থাকে আপনি সংবিধান মেনে প্রতিবাদ করুন, আপনি কোর্টে গিয়ে আপনি লড়াই করুন, ঠিক আছে? আপনি দেখলে অবাক হয়ে যাবেন, গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে, আপনাদের কাছেও নিশ্চয়ই খবর আছে, যে বলছে যে এইটার ব্লু প্রিন্টটা, এই যে শামশেরগঞ্জে এত বড় গণ্ডগোল, এটার ব্লু প্রিন্টটা 3 মাস আগে তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই যে ব্লু প্রিন্টটা তৈরি করা হলো, তাহলে ওয়েস্ট বেঙ্গল সিআইডি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মুর্শিদাবাদ পুলিশ তারা কিছুই জানতো না? তারা কি ঘুমাচ্ছিল? আমি এটাই জানতে চাই। আপনি যে পুলিশের গাড়িটা আগুন দিয়ে পোড়ালেন, আপনি যে পুলিশ কর্মীকে মারধর করলেন, আপনি যাদেরকে বাড়ি থেকে নিয়ে গিয়ে পাথর দিয়ে মাথা থেতলে তাদের প্রাণটা নিয়ে নিলেন, আপনাকে কে এই অধিকারটা দিয়েছে? দেশের একটা আইনের জন্য আপনাকে কে আইনটা হাতে তুলে নেওয়ার অধিকারটা দিয়েছে? আপনার বিচার যখন হবে আপনাকে তো সারাটা জীবন জেলে কাটাতে হবে। সেই দিনটার কথা আপনি কি ভুলে গেছেন? নাকি প্রশাসনের প্রচ্ছন্ন মদত? আমি আপনাকে বলছি, এই ব্রিগেডের সমাবেশ থেকে শুরু করে যত গণ্ডগোল তৃণমূলের প্রকাশ্য উস্কানিতেই হয়েছে। এটা হয়তো রাজনৈতিক কথা, কিন্তু এটা একদম বাস্তব কথা। এবং আমি আপনাকে একটা কথা পরিষ্কার বলছি, যে যাই বলুক, কলকাতা হাইকোর্ট শনিবার
বিকেলবেলা যদি ওই অর্ডার না দিত, কেন্দ্রীয় বাহিনী যদি সেখানে না নামতো, আজকে আপনার ধুলিয়ান গঙ্গা থেকে শুরু করে ওই বিস্তীর্ণ অঞ্চলে কোনো রেল স্টেশন বা বাস স্ট্যান্ড আপনি দেখতে পেতেন না, সমস্ত উড়িয়ে দেওয়ার ছক ছিল। পরিষ্কার, একদম পরিষ্কার ছিল। এবং বোমা বাঁধতে এসে ধরা পড়েছে, এনআইএ নেমেছে এবং হচ্ছে আপনার কেন্দ্রীয় বাহিনী নেমেছে, বোমা সহ ধরা পড়েছে, স্টেশন ওড়াতে গিয়ে ধরা পড়েছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞেস করুন, সমস্ত বয়ান, সমস্ত তথ্য পেয়ে যাবেন। কিন্তু রাজ্যপাল যখন মুর্শিদাবাদে গেল, যারা নিহত হয়েছে তাদের বাড়িতে, ওদিকে সবার বাড়ি গেলেও ইজাজ যে গুলিবিদ্ধ হয়েছে তার বাড়িতে এই নিয়ে সোশ্যাল মিডিয়া চলছে। জানি না রাজ্যপাল কার বাড়িতে গেছেন, কার বাড়িতে যাননি, এইটা নিয়ে আমার কাছে কোনো খবর নেই। তবে রাজ্যপাল তার কাছে তো সবাই সমান, তিনি কেন যাননি সেটা তিনি ভালো বলতে পারবেন। আমি মনে করি কোনো ধর্মীয় উস্কানি বা রাজনীতি রাজ্যপালের মতো মানুষের কাছ থেকে কখনোই অনভিপ্রেত। সেটা কেন যাননি, হয়তো তিনি শুধু ইজাজ কেন, তিনি আরও কয়েকজনের বাড়িতেও যাননি। আপনি যেটা বলছেন শুধু ইজাজ, সেরকম নয়। এবং তার সঙ্গে বিশেষভাবে কেউ কয়েকজন দেখা করতে চেয়েছিলেন, তিনি সেটারও পারমিশন পরবর্তীকালে দেননি। কিন্তু আমি মনে করি যে রাজ্যপাল তার মুভমেন্ট ভালো, তিনি গেছেন, মানুষের পাশে তিনি দাঁড়ানোর চেষ্টা করেছেন। একজন রাজ্যপাল হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে তিনি যে কাজ করেছেন সেটা তিনি ভালোই করেছেন। এখন ইন্ডিভিজুয়ালি যদি কয়েকজনের বাড়ি তিনি মিসও করে যান, তাতে আমার মনে হয় না সেটা বিশাল কিছু। তার কারণ হচ্ছে, দেখুন, একজন রাজ্যের রাজ্যপাল, তিনি হচ্ছেন ফার্স্ট পার্সন, তার পক্ষে সবার বাড়িতে জনে জনে ভিজিট করা তো সম্ভব নয়। তার বাড়ির লোকজনের উচিত ছিল তার সঙ্গে এসে কথা বলা, যদি তিনি না যেতে পারতেন। যাই হোক, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি চাই সমতা ফিরে আসুক, হিন্দু মুসলমানের মধ্যে একটা শান্তি সম্প্রীতি বজায় থাকুক এবং গণ্ডগোল না হোক। ভবিষ্যতে যাতে সুন্দর একটা পরিস্থিতির মধ্যে আমরা থাকতে পারি, সেটা যেন হোক। এবং রাজ্য সরকার যদি কোনো ধরনের ধর্মীয় উস্কানিকে মদত দেয়, আমি সাধারণ মানুষকে বলবো, আপনারা সেই উস্কানিতে একদমই পা দেবেন না। কারণ আমার কাছে আমার মুসলিম ভাই বোনরা, দাদারা, দিদিরা, তারা যেরকম সম্মানীয়, আমার নিজের হিন্দু ভাই বোন, দাদা, দিদি, তারাও সম্মানীয়। আমরা কোনো মসজিদে কখনো হামলা চালাতে যাব না। আমাদের কোনো মন্দির, আমাদের কোনো দরগা, সে সমস্ত জায়গায় যেন কোনো হামলা, কোনো গণ্ডগোল না চালানো হয়। বাংলাদেশে এটা নয়। আপনাকে ভাবতে হবে, আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি, যেখানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার রয়েছে এবং সেই সরকারের জনপ্রতিনিধিরা রয়েছেন। আপনি একটা কথা বলুন তো, আমি অবাক হয়ে যাই, আজকে সমালোচনা না করেও পারা যাচ্ছে না। 3 জন জনপ্রতিনিধি, মুর্শিদাবাদে কি নেই? মুর্শিদাবাদে তৃণমূল পঞ্চায়েতে, মুর্শিদাবাদে এমএলএ, এমপি, সব কিছু তৃণমূলের। মানে তাহলে পঞ্চায়েত থেকে শুরু করে মানে বিধানসভা, লোকসভা সবই তৃণমূলের। সেখানে তৃণমূলের একটা লোকেরও যাওয়ার ইচ্ছা হলো না? দিদিমণি, যেখানে বারাণসীতে বা যেখানে রেল গণ্ডগোল হয় বা কোনো কিছু হয়, সেখানে লোক পাঠিয়ে দেন, সেখানে গিয়ে লোকেরা বড় বড় ডায়লগ মারে। আর এখানে গিয়ে মুর্শিদাবাদে তিনি নিজে যেতে পারলেন না, তার একটা প্রতিনিধি পাঠাতে পারলেন না। ইয়ার্কি মারার জায়গা পায় না, মানুষকে চিটিংবাজ ভাবছে। যে মানুষের সঙ্গে সবথেকে বড় চিটিংবাজি যদি কেউ করে থাকে এই রাজ্যে, তার নাম তৃণমূল কংগ্রেস, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এটা পরিষ্কার, আজকের জলের মতন পরিষ্কার। কিন্তু মানুষ ভালো থাকুক, আমি এটুকুই বার্তা দেব। এবং প্রশাসনের তার কাজ করুক, প্রশাসনের ওপরে কেউ রুষ্ট হবেন না, প্রশাসনকে কাজ করতে দিন। এবং প্রশাসন যদি নিরপেক্ষ না হয়, এসপির কাছে রিপোর্ট করুন, কোর্টে মামলা করুন।